হ্যালো, হ্যালো চেক। হ্যালো, গুড মর্নিং স্টুডেন্টস। আমি চলে এসেছি তোমাদের পায়েল ম্যাম, পায়েল সরকার। আজকে তোমাদের সাবজেক্ট নিয়ে চলে এসেছি আমি জিওগ্রাফি। ঠিক আছে, জিওগ্রাফির আমি আজকে একটা চ্যাপ্টার তোমাদেরকে করাবো এবং তার সঙ্গে কিছু কিছু ইনফরমেশন, কিছু কিছু এমসিকিউ আমরা সলভ করব। তাহলে আমাদের চ্যাপ্টারের নাম কি, চলো আমরা দেখে নিই। সৌরজগৎ। ঠিক আছে, আমরা সৌরজগৎ সম্পর্কে আমরা পড়বো। ঠিক আছে, চলো। সৌরজগৎ সম্পর্কে কি বলেছে দেখো। চলো দাঁড়াও, 1 সেকেন্ড দাঁড়াও তোমরা। কি বলেছে চলো দেখা যাক। সৌরজগতের কেন্দ্রস্থলে রয়েছে সূর্য। সৌরজগতের কেন্দ্রস্থলে রয়েছে কে? সূর্য। সৌর সূর্যের সূর্যের আয়তন পৃথিবীর আয়তনের 13 লক্ষ গুণ বড়। তাহলে সূর্যের আয়তন পৃথিবীর আয়তনের কত গুণ বড় যদি কোশ্চেন পড়ে আমরা কি বলবো? 13 লক্ষ গুণ বড়। সূর্যের ব্যাস, এটা আমাদেরকে মনে রাখতে হবে, 13,92,000 কিলোমিটার। 13,92,000 কিলোমিটার, যা পৃথিবীর ব্যাসের কত লক্ষ গুণ বড়? 110 লক্ষ গুণ বড়। সূর্যের ওজন পৃথিবীর ওজনের প্রায় 3.14 লক্ষ গুণ বেশি। তাহলে সূর্যের ওজন পৃথিবীর ওজনের 3.1 লক্ষ গুণ বেশি। তাহলে বুঝতে পারছো তোমরা সূর্য কত বড়। সূর্যের চারিদিকে সব গ্রহ উপগ্রহ আমরা কি কি করছে? ঘুরছে, প্রতিনিয়ত ঘুরছে, তাই তো। সূর্যের সূর্য কয়েকটি গ্যাসীয় উপাদান দ্বারা আমরা গঠিত, সেটা আমরা সবাই জানি। ঠিক আছে, তো সূর্যের সেই গ্যাসীয় উপাদানগুলির মধ্যে কি কি আছে? হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন এবং কার্বন। এর মধ্যে হাইড্রোজেনের পরিমাণ কত তোমরা জানো? কত পার্সেন্টেজ হাইড্রোজেনের পরিমাণ? 70%। আর হিলিয়ামের পরিমাণ কত আছে? হিলিয়ামের পরিমাণ আছে 28%। এটা পরীক্ষায় আসে, এই দুটো মনে রাখতে হবে আমাদেরকে। ঠিক আছে, সূর্য গ্যাসীয় উপাদানগুলির মধ্যে হাইড্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি। আমি কি বললাম? 70% হাইড্রোজেন, তার মানে হাইড্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি। চলো নেক্সট যাওয়া যাক। আলো ও উত্তাপের পার্থক্য অনুসারে সৌরমণ্ডলকে আমরা ক ভাগে ভাগ করব? 4 ভাগে। কি কি? কেন্দ্রমণ্ডল, আলোকমণ্ডল, বর্ণমণ্ডল ও ছটা মণ্ডল, তাই তো। তাহলে সৌরজগতে মহাকাশে সূর্যকে কেন্দ্র করে আমরা অনেক গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, গ্রহণাপুঞ্জ এগুলো আছে, চারিদিকে প্রদক্ষিণ করছে, এটা তো আমরা বললাম। এই যে প্রদক্ষিণ করছে, এই সব কিছুকে মিলিয়ে মিশে আমরা তাকে কি বলি? তাকে বলা হয় কি? তাকে বলা হয় সৌরজগৎ। তাকে বলা হয় সৌরজগৎ। এটা আমরা ছোটবেলাতেই পড়েছি। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখা যাক। তারপরে বলা হয়েছে 2006 সালের 24শে আগস্ট ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট IAU এইটা পরীক্ষায় আসে। এটার ফুল ফর্ম জানতে হবে। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন IAU দ্বারা জানানো হয়েছে যে সৌরজগতে মোট 4টি গ্রহ বা কুলীন গ্রহ রয়েছে। এই যে কুলীন গ্রহ বা 4টি গ্রহ, এগুলো কি কি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। কি কুলীন গ্রহ কটি? কুলীন গ্রহ 8টি। সরি সরি, আমি 4টি বলেছিলাম, কুলীন গ্রহ 8টি। কি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। ঠিক আছে, আর কয়টি বামন গ্রহ রয়েছে? বামন মানে কি? আমরা সবাই জানি ছোট 5টি বামন গ্রহ রয়েছে। কি কি? প্লুটো, সেরেস, এরিস, হাউমেয়া ও মাকে মাকে। বাবা কি নাম, মাকে মাকে! প্লুটো, সেরেস, এরিস, হাউমেয়া ও মাকে মাকে, তাই তো। আয়তনে বলতো সূর্যের নিকটতম গ্রহ কি? সূর্যের নিকটতম গ্রহ
হলো বুধ। আর দূরতম গ্রহ প্লুটো। এই যে প্লুটো, দাঁড়াও 1 সেকেন্ড, এই যে সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ হচ্ছে সবচেয়ে নিকটতম গ্রহ বুধ। আর সবচেয়ে দূরতম গ্রহ হচ্ছে প্লুটো। কার? সূর্যের। অবশ্যই মনে রাখবো আমরা, সূর্যের কিন্তু। ঠিক আছে, সূর্যের দূরতম গ্রহ প্লুটো এবং সূর্যের নিকটতম গ্রহ বুধ। ঠিক আছে, চলো নেক্সট যাওয়া যায়। এই দেখো এখানে কি বলেছে, দেখো এখানে আমরা এগুলো মনে রাখবো, কোন কোন গ্রহ অভ্যন্তরীণ বা পার্থিব গ্রহ, এই যে কোন কোন গ্রহ অভ্যন্তরীণ বা পার্থিব গ্রহ, আর কোন কোনগুলি বাইরের বা জেভিয়ান গ্রহ, এগুলোকে বহিস্থ গ্রহ, আর এগুলোকে অন্তস্থ গ্রহ বলা হয়। এগুলোকে, এই টোটালটাকে আমরা অভ্যন্তরীণ বা অন্তস্থ গ্রহ নামেও চিনি, আর এগুলোকে আমরা বহিস্থ গ্রহ বা বাইরের জেভিয়ান গ্রহ নামেও চিনি। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে কি অভ্যন্তরীণ গ্রহগুলো কি কি আমরা দেখে নিই। অভ্যন্তরীণ গ্রহগুলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। আর বাইরের বা বহিস্থ গ্রহ কোনগুলি? বৃহস্পতি, শনি, ইউরেনাস, ও নেপচুন। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, এই যে এখানে একটা জিনিস আমরা মনে রাখবো। ঠিক আছে, গ্যাসীয় গ্রহ আর গ্যাসীয় গ্রহ, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুনকে আমরা গ্যাসীয় গ্রহ বলি। তাহলে তোমাদের পরীক্ষাতে কোশ্চেন আসতেই পারে যে গ্যাসীয় গ্রহের উদাহরণ দাও। গ্যাসীয় গ্রহ ইউরেনাস, শনি, বৃহস্পতি ও নেপচুন। ঠিক আছে, বায়ুমণ্ডলে মিথেন গ্যাস থাকার কারণে এই গ্রহ সবুজ বর্ণের দেখায়। কোন গ্রহ? ইউরেনাস গ্রহ। এই যে ইউরেনাস গ্রহ সবুজ বর্ণের দেখা যায়, তার জন্য আমরা ইউরেনাসকে কি বলবো? ইউরেনাসকে আমরা বলবো সবুজ গ্রহ। এই যে ইউরেনাসকে আমরা কি নামে চিনি? সবুজ গ্রহ। ইউরেনাসকে সবুজ গ্রহ নামেও আমরা চিনি। তোমরা সবাই বুঝতে পারছো আমার কথা? আমার ক্লাস ঠিকঠাক লাগছে তো? যদি ঠিকঠাক লাগে, ভালো লাগে, অবশ্যই কিন্তু তোমরা লাইক বা শেয়ার করবে। ঠিক আছে, চলো নেক্সট যাওয়া যাক। এবার আমরা বুধ সম্পর্কে জানবো। বুধ বা মার্কারি, এটি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। তাহলে আমি তখন কি বললাম? সবচেয়ে নিকটতম গ্রহ কি? আমি আগেই বলে দিয়েছি, সবচেয়ে নিকটতম গ্রহ বুধ। সৌরজগতের গ্রহগুলির মধ্যে বুধ সবচেয়ে ছোট। সবচেয়ে ছোট গ্রহ যদি বলে তাহলে সেটাও হবে বুধ। ঠিক আছে, গ্রহগুলির আয়তনের ভিত্তিতে গ্রহগুলির স্থানের মধ্যে বুধের স্থান কত? অষ্টম। সূর্য থেকে বুধের দূরত্ব 5.8 কোটি কিমি। নিজের অক্ষে একবার আবর্তন করতে সময় লাগে 58 দিন 17 ঘন্টা। 58 দিন 17 ঘন্টা। আচ্ছা, আবর্তন কাল আমরা কাকে বলবো সেটা আমাদেরকে জানতে হবে। আবর্তন কাল কাকে বলবো? আবর্তন কাল হলো পৃথিবী তার নিজের মেরুরেখার উপর নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্বে ঘুরছে, প্রতিনিয়ত ঘুরছে, একে আমরা বলবো আবর্তনকাল। আবার বলছি, পৃথিবী তার নিজের অক্ষের বা মেরুরেখার চারিপাশে কি পশ্চিম থেকে পূর্বে প্রতিনিয়ত ঘুরছে, একে আমরা বলবো আবর্তনকাল। আবর্তনকালকে আমরা জানো আর একটা নামেও চিনি। আবর্তনকাল, আবর্তনকালকে আমরা আহ্নিক গতি, আবর্তন গতিকে আমরা, সরি 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 সরি, আবর্তন কাল না, আবর্তন, আমি এটা ভুল বলেছি। আবর্তন কাল না, আবর্তন গতিকে আমরা আহ্নিক গতি বলেও জানবো। ঠিক আছে, বুধ গ্রহ কোনো উপগ্রহ নেই, বুধের কোনো উপগ্রহ নেই। ঠিক আছে, সূর্য গ্রহটি, সূর্য, সরি,
আমরা এবার শুক্র সম্পর্কে জানবো। শুক্র, ভেনাস। শুক্র গ্রহটি সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ। তাহলে সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ কি? শুক্র বা ভেনাস। আর পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ বললে আমরা কি জানবো? শুক্র। আর সূর্যের যদি দ্বিতীয় নিকটতম গ্রহ বলা হয় তাহলে কি বলবো? সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ শুক্র। সন্ধ্যেবেলায় পশ্চিম আকাশে শুক্র গ্রহটি অনেকের কাছে সন্ধ্যা তারা নামেও পরিচিত। আর ভোরের বেলায় পূর্ব আকাশে শুকতারা। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসে সন্ধ্যা তারা, শুকতারা, এগুলো এগুলো আমরা কোন গ্রহকে কি এই নামে আমরা কোন গ্রহকে চিনি বা পরিচিত, তাই তো? তাহলে কোন গ্রহ? শুক্র গ্রহ। শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যমজ গ্রহ, পৃথিবীর যমজ গ্রহ কে? শুক্র, তাই তো? সূর্য থেকে এর গড় দূরত্ব 10,78,00,000 কিলোমিটার। এর নিরক্ষীয় ব্যাস কি বলেছে? 12,391 কিলোমিটার, যা গ্রহগুলির মধ্যে আয়তনের ভিত্তিতে এর স্থান ষষ্ঠ। চলো আমরা নেক্সট দেখে নিই। শুক্র গ্রহ নিজের অক্ষে আবর্তন করতে সময় নেয়। শুক্রের আবর্তন কাল, এটা কোশ্চেন আসে, কত? 243 দিন। আর সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে তার সময় নেয় কত? 224 দিন, তাই তো? চলো আমরা এবার জানবো হচ্ছে এই যে শুক্র সবচেয়ে উষ্ণ গ্রহ, সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ। কেন জানো? কারণ পুরোটাই কার্বন ডাই অক্সাইডে পূর্ণ। পুরোটাই কার্বন ডাই অক্সাইডে পূর্ণ। কত ডিগ্রি সেলসিয়াস? 460 ডিগ্রি সেন্টিগ্রেড বা 733 কেলভিন। তাহলে সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহের নাম কি? আমরা কি জানবো? শুক্র। শুক্রেরও কোনো উপগ্রহ নেই। তাহলে বুধ আর শুক্রের কোনো উপগ্রহ নেই। এটাও কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, চলো নেক্সটে যাওয়া যাক। এবার আমরা জানবো পৃথিবী সম্পর্কে। ওকে, চলো। পৃথিবী, পৃথিবী গ্রহটি আবিষ্কার করেন কোপার্নিকাস। এটা আমরা ছোটবেলাতে সবাই পড়েছি। পৃথিবী গ্রহটি আবিষ্কার করেন কে? পৃথিবী গ্রহটি আবিষ্কার করেন হচ্ছে কোপার্নিকাস। পৃথিবী গ্রহটি আবিষ্কার করেন কোপার্নিকাস। এটি সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। এটি সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, এটা পরীক্ষায় আসে, গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার এবং নিরক্ষীয় ব্যাস কত? 12,757 কিমি এবং মেরু ব্যাস 12,714 কিমি। এই যে পার্থক্য কত? মেরু ব্যাস এবং নিরক্ষীয় ব্যাসের 43 কিলোমিটার। এইটাও পরীক্ষায় আসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, নিরক্ষীয় ব্যাস পৃথিবীর এবং মেরু ব্যাস এবং তাদের পার্থক্য কত? 43 কিলোমিটার। এবার কি বলেছে? নিরক্ষীয় পরিধি, পৃথিবীর নিরক্ষীয় পরিধি 40,075 কিলোমিটার এবং মেরু পরিধি কত? 40,024 কিলোমিটার। এবং এই নিরক্ষীয় পরিধি এবং মেরু পরিধির পার্থক্য 51 কিলোমিটার। তাহলে কি হলো? নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাসের পার্থক্য 43 কিলোমিটার এবং নিরক্ষীয় পরিধি ও মেরু পরিধির পার্থক্য হলো 51 কিলোমিটার। চলো, গ্রহগুলির আয়তনের ভিত্তিতে, এই যে গ্রহগুলি পরপর পরপর থাকে, ঘুরছে এইভাবে সূর্যের চারিদিকে, এই আয়তনের ভিত্তিতে গ্রহগুলির স্থানের মধ্যে পৃথিবীর স্থান কততম? পৃথিবীর স্থান পঞ্চম, তাই তো? নিজের মেরুর রেখার চারিদিকে, এই যে তখন বললাম আবর্তন কাল বা আবর্তন গতি, পশ্চিম থেকে পূর্বের দিকে পৃথিবী তার নিজের অক্ষে প্রতিনিয়ত ঘুরছে। এই পুরো আবর্তন ঘটতে তার সময় কত লাগে? 23 ঘন্টা 56 মিনিট ও 4 সেকেন্ড। 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। ঠিক আছে, চলো তোমাদের কিন্তু এগুলো ভালো করে পড়তে হবে। বেসিক যদি ক্লিয়ার না হয় তাহলে তোমরা কখনোই এমসিকিউ সলভ করতে পারবে না। তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পেড ব্যাচে বেসিক আগে ক্লিয়ার করতে হবে, তারপরে তোমরা এমসিকিউ সলভ করতে পারবে। পৃথিবী কি বলেছে দেখো, সূর্যের চারিদিকে পৃথিবীর পরিক্রমণ কত? পরিক্রমণ কাল হচ্ছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। তাহলে আবর্তন কত দেখলাম আগে? আমরা আবর্তন দেখলাম হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড এবং পরিক্রমণ কাল
365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, এগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, এইটা আসে পরীক্ষায়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড, 8 মিনিট 20 সেকেন্ড। পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ, এছাড়া পৃথিবীর কোনো উপগ্রহ নেই। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। পৃথিবী আয়তনে প্রায় 71% জল থাকায় মহাদেশ থেকে এই গ্রহটি নীল দেখায়, তাই একে আমরা নীল গ্রহ বলি। তাহলে সবুজ গ্রহ কি জানলাম? ইউরেনাস। নীল গ্রহ কি জানলাম? পৃথিবী। এবং লাল গ্রহ কাকে বলে তোমরা বলো তো? লাল গ্রহ কাকে বলে? লাল গ্রহ বলে মঙ্গলকে। কেন? কারণ মঙ্গলে লোহার পরিমাণ বেশি থাকে, তার জন্য তাকে লাল গ্রহ বলা হয়। চলো নেক্সট যাওয়া যাক। মঙ্গল, এই যে আমরা মঙ্গলের গল্প করছিলাম, মঙ্গল চলে এসেছে। সূর্যের চতুর্থ নিকটতম গ্রহ, সূর্যের চতুর্থ নিকটতম গ্রহ হলো মঙ্গল, এবং আয়তনের ভিত্তিতে মঙ্গল গ্রহের স্থান কত? সপ্তম। পৃথিবী ছিল ষষ্ঠ এবং মঙ্গল হচ্ছে সপ্তম। নিজের মেরুরেখার চারিদিকে একবার আবর্তন করতে এর সময় লাগে কত? 24 ঘন্টা 37 মিনিট। 24 ঘন্টা 37 মিনিট। সূর্যের চারিদিকের পরিক্রমণ কাল কত আমরা দেখে নিই। সূর্যের চারিদিকের পরিক্রমণ কাল 687 দিন। এই যে আমি বললাম না, লোহার ভাগ বেশি থাকে, তার জন্য একে কি বলা হয়? লাল গ্রহ। ঠিক আছে, মঙ্গল গ্রহে ঋতু পরিবর্তন হয়। এই গ্রহে দুই মেরু কিসে ঢাকা? বরফে ঢাকা। আর একটা যেটা আসে মঙ্গল গ্রহ থেকে, সেটা আমরা জেনে নেব। মঙ্গলে দুটি বড় বড় উপগ্রহ আছে, তার নাম ফোবস ও ডাইমস। তাহলে ফোবস এবং ডাইমস কার উপগ্রহ? আমরা দেখব ফোবস এবং ডাইমস মঙ্গলের উপগ্রহ, তাই তো? চলো নেক্সট যাওয়া যাক। নেক্সট আমরা দেখব বৃহস্পতি। এটি সূর্যের পঞ্চম নিকটতম গ্রহ। পঞ্চম নিকটতম গ্রহ। বৃহস্পতি কে আবিষ্কার করেন? বৃহস্পতি 1610 সালে বিজ্ঞানী গ্যালিলিও আবিষ্কার করেন। এর নিরক্ষীয় ব্যাস কত? বৃহস্পতির নিরক্ষীয় ব্যাস 1,42,745 কিলোমিটার। ঠিক আছে, সৌর জগতের সবচেয়ে বৃহত্তম গ্রহ কে? বৃহস্পতি। তার জন্য একে গ্রহরাজ বা গুরু গ্রহও বলা হয়। বৃহস্পতির উপগ্রহের নাম কি জানো? বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহের নাম হচ্ছে বৃহস্পতির, সেটা হচ্ছে গ্যানিমিড। আমরা চলো দেখে নিই গ্যানিমিড। গ্যানিমিড পৃথিবীর থেকে এটি কত গুণ বড়? 1300 গুণ বড়, তাই তো? নিজ মেরুরেখার চারিদিকে একবার আবর্তন করতে সময় লাগে 9 ঘন্টা 50 মিনিট, এবং সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে সময় লাগে কত? 12 বছর। 12 বছর লাগে সূর্যের চারিদিকে বৃহস্পতির পরিক্রমণ করতে। চলো নেক্সট যাওয়া যাক। কি বলেছে? বৃহস্পতি গ্রহে 63টি উপগ্রহ আছে। কটি আছে? বৃহস্পতির 63টি উপগ্রহ। সবচেয়ে বেশি উপগ্রহ কার আছে? আমরা জানি শনির। সবচেয়ে বেশি উপগ্রহ আছে শনির, সেটাও আমরা দেখবো। এরপরে আছে এই যে গ্যানিমিড বললাম, গ্যানিমিড হলো সৌরজগতের বৃহত্তম উপগ্রহ বৃহস্পতির, গ্যানিমিড। ঠিক আছে, বৃহস্পতি গ্রহের বায়ুমণ্ডলে রয়েছে প্রচুর পরিমাণে হাইড্রোজেন, এছাড়া রয়েছে হিলিয়াম, মিথেন, অ্যামোনিয়া প্রভৃতি। ঠিক আছে, এগুলো। চলো নেক্সট যাওয়া যাক। এবার কি আছে চলো আমরা দেখে নিই। এবার আছে শনি। সূর্যের ষষ্ঠ নিকটতম গ্রহ কি? শনি। শনির উপগ্রহের নাম কি? টাইটান। সেটাও আছে, আমরা দেখব। নিরক্ষীয় ব্যাস কত শনির? নিরক্ষীয় ব্যাস 1,20,858 কিলোমিটার, যা সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। তাহলে সৌরজগতের প্রথম বৃহত্তম গ্রহকে বৃহস্পতি, আর দ্বিতীয় বললে আমরা কি শুনবো? দ্বিতীয় হচ্ছে শনি। শনি পৃথিবীর তুলনায় কত গুণ বড়? 764 গুণ বড়। নিজের মেরুরেখার চারিদিকে একবার আবর্তন করতে শনির সময় লাগে 10 ঘন্টা 14 মিনিট। 10 ঘন্টা 14 মিনিট, এবং সূর্যের চারিদিকে পরিক্রমণ করতে সময় লাগে 29 বছর 6 মাস। 29 বছর 6 মাস। শনির 60টি উপগ্রহ আছে। এর মধ্যে সবচেয়ে বড় বড় উপগ্রহ কি? টাইটান। বললাম না, শনির সবচেয়ে বড় উপগ্রহের নাম কি? শনির সবচেয়ে বড় উপগ্রহের নাম টাইটান, যা
সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ। তাহলে প্রথম বৃহত্তম উপগ্রহকে হচ্ছে বৃহস্পতির উপগ্রহ গ্যানিমিড, আর শনির দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ যার নাম টাইটান। এবার আছে কে? ইউরেনাস। ইউরেনাস সূর্যের সপ্তম নিকটতম গ্রহ। উইলিয়াম হার্সেল 1971 সালে ইউরেনাস গ্রহটি আবিষ্কার করেন। কে? উইলিয়াম হার্সেল। এর নিরক্ষীয় ব্যাস কত? 51,118 কিমি, যা সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। তৃতীয় বৃহত্তম গ্রহ যদি বলি কে? তৃতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে ইউরেনাস। নিজের মেরুরেখার চারিদিকে একবার আবর্তন করতে সময় লাগে 10 ঘন্টা 42 মিনিট এবং পরিক্রমণ করতে সূর্যের চারিদিকে তার সময় লাগে 84 বছর 1 মাস। এবার দেখো, যেটা সবথেকে বেশি ইউরেনাস থেকে কোশ্চেন আসে পরীক্ষায়, সেটা হচ্ছে সবুজ গ্রহ। কেন? এর এর সবুজ রং হওয়ার কারণ কি? কারণ এতে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস থাকে, তাই এই ইউরেনাসকে কি বলা হয়? সবুজ গ্রহ। ইউরেনাসের 27টি উপগ্রহ আছে, তার মধ্যে বৃহত্তম গ্রহকে উপগ্রহ টাইটানিয়া। শনির বৃহত্তম উপগ্রহের নাম টাইটান, আর ইউরেনাসের সবচেয়ে বৃহত্তম উপগ্রহকে টাইটানিয়া। এটা আমরা মনে রাখবো, এটা কিন্তু গোলাবো না। এবার আছে কে? নেপচুন। নেপচুন থেকে সেরকম কোশ্চেন আসে না, তবুও আমরা একবার পড়ে রাখবো। এটি সূর্যের অষ্টম নিকটতম গ্রহ। কে আবিষ্কার করেন নেপচুন? জোহানান গল। জোহানান গল। জোহানান গল 1884 সালে এই গ্রহটি আবিষ্কার করেন। নেপচুনের নিরক্ষীয় ব্যাস কত? 44,800 কিলোমিটার, যা এটি সৌরজগতের চতুর্থ বৃহত্তম গ্রহ। এটা সৌরজগতের চতুর্থ বৃহত্তম গ্রহ। পৃথিবীর চারিদিকে এর আবর্তন করতে সময় লাগে কত? 15 ঘন্টা 48 মিনিট, আর সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে সময় লাগে 165 বছর, তাই তো? আচ্ছা, নেপচুন থেকে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহের নাম আমরা কি জানবো? সেটা হচ্ছে নেপচুন। তোমরা বুঝতে পারছো? তাহলে এটা আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে। সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহের নাম কি? সেটা হচ্ছে নেপচুন। নেপচুন। হাতের লেখা খুব ভয়ঙ্কর, যাই হোক। এই গ্রহে প্রায় 4টি উপগ্রহ রয়েছে। এর মধ্যে বড় উপগ্রহটি কি? ট্রাইটন। ট্রাইটন, এটার আবার দেখো ট্রাইটন। কি দেখছি? শনির আমরা দেখছি টাইটান, ইউরেনাসের দেখলাম কি? টাইটানিয়া, এবং নেপচুনের দেখছি ট্রাইটন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এবার আমরা দেখব বামন গ্রহ। বামন শব্দটি আমরা কি জানি? খর্বাকার বা ছোট আকৃতি বোঝাতে আমরা বামন শব্দটি ব্যবহার করি। কি বলেছে এটা জেনে নি একটা এক্সট্রা ইনফরমেশন। 2006 সালে 24শে আগস্ট ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন, কি বললাম? এল এ ইউ, এল-এ-ইউ, এটা ভুল আছে, এল না, আই-এ-ইউ হবে, ওটা ভুল আছে, এটা ভুল আছে। আই-এ-ইউ, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন বামন গ্রহের পরিচয় দিতে গিয়ে বলেছে, এবার এখানে বামন গ্রহ সম্পর্কে যেগুলো কি কি সেগুলো আমাদেরকে জানতে হবে, যে কাকে কাকে আমরা মানে বামন গ্রহ থাকতে গেলে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, যেটি নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করবে, যার যথেষ্ট পরিমাণ ভর থাকবে যাতে বস্তুটির অভিকর্ষ বল সেটিকে একটি গোলাকার আকৃতি দেবে, অর্থাৎ বস্তুটিকে গোলাকার হতে হবে। ঠিক আছে, এইগুলো আর তেমন কিছু ইম্পর্টেন্ট না। চলো আমরা নেক্সট দেখে নিই কি কি আছে। পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো কে? চাঁদ। এইটা আমরা জানবো, পৃথিবীর একমাত্র উপগ্রহ কে? চাঁদ। চাঁদের থেকে পৃথিবীর গড় দূরত্ব, মানে পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব, এটাও আমরা মনে রাখবো, 3,84,400 কিলোমিটার। 3,84,400 কিলোমিটার। উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীর পরিক্রমণ করতে চাঁদের সময় লাগে কত? 27 দিন 8 ঘন্টা, এটাও পরীক্ষায় আসে। ঠিক আছে, এবং চাঁদের পরিক্রমণ গতি ঘন্টায় 3,683 কিলোমিটার। ঠিক আছে, চাঁদের নিজস্ব কোনো আলো বা উত্তাপ নেই, সূর্যের থেকেই আলো ও উত্তাপ পায়, তাই তো? আমরা গ্রহ কাকে বলি বলতো? যাদের আলো উত্তাপ নেই, যারা সূর্যের আলোয় আলোকিত হয়, তাদেরকে কি বলা হয়? গ্রহ। আর যাদের আলো উত্তাপ আছে তাদেরকে আমরা কি বলবো?
নক্ষত্র, তাই তো? তারা মিটমিট মিটমিট করে জ্বলে, নক্ষত্র, তাই তো? চলো, এই যে পৃথিবীর খুব কাছে অবশিষ্ট, এইটা দেখো, পৃথিবীর খুব কাছে অবশিষ্ট বলে চাঁদের আকর্ষণে পৃথিবীতে জোয়ার ভাটা হয়। আচ্ছা, দিনে কতবার জোয়ার এবং ভাটা হয় বলো তো? দুবার জোয়ার ও দুবার দুবার ভাটা হয়। ঠিক আছে, চলো নেক্সট যাওয়া যাক। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। মাসে এক মাসে দুটি পক্ষ অর্থাৎ 15 দিন ধরে চাঁদ আস্তে আস্তে একটি পূর্ণবৃত্তের রূপ নিয়ে পূর্ণিমার আলো ছড়ায়, যাকে শুক্লপক্ষ, এবং তেমনি পরের 15 দিন চাঁদ আস্তে আস্তে অদৃশ্য হতে হতে অমাবস্যার আধারে নিমজ্জিত হয়, একে কৃষ্ণপক্ষ বলা হয়। এখান থেকে কোশ্চেন একটাই আসে, সেটা হচ্ছে কৃষ্ণপক্ষ কিসের সাথে জড়িত? কৃষ্ণপক্ষ বললে আমরা মনে রাখবো কি? এই যে অমাবস্যা। আর শুক্লপক্ষ বললে আমরা জানবো কি? শুক্লপক্ষ বললে আমরা জানবো পূর্ণিমা। ঠিক আছে, এটাই আমরা জানবো। চলো নেক্সট। এখানে জিপিএস সম্পর্কে বলা আছে, সেরকম নাম রাখতে শুধু জিপিএস এর ফুল ফর্মটাই জেনে রাখবো। চলো, জিপিএস এর ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। গ্লোবাল পজিশনিং সিস্টেম, এটা হচ্ছে জিপিএস এর ফুল ফর্ম। আমরা জিপিএস এর সাহায্যে কি দেখতে পারি? কৃত্রিম উপগ্রহের সাহায্যে জিপিএস এর মাধ্যমে আমরা কোন স্থানের অবস্থান নির্ণয় বা কৌশল এগুলো জানতে পারি। এই যে এখানে আছে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা সংক্ষেপে জিপিএস। চলো নেক্সট যাওয়া যাক। এখানে ছোট ছোট কিছু ইনফরমেশন, সেগুলো আমরা এক নজরে একবার দেখে রাখবো। কি বলেছে? ভারতীয় কোন বিজ্ঞানী বলেন যে পৃথিবী গোলাকার? আর্যভট্ট। আর্যভট্ট। পৃথিবীর আকৃতি এবং অভিগত গোলক হওয়ার কারণে এর অভিকর্ষ বলের জন্য, পৃথিবীর আকৃতি ও অভিগত গোলক হওয়ার কারণ কি? অভিকর্ষ বল। অভিকর্ষ বলের জন্য পৃথিবীর আকৃতি এরকম হয়। অভিগত গোলক। আচ্ছা বলো তো, পৃথিবী গোলাকার না কিরকম দেখতে পৃথিবী? বলো। পৃথিবী জানো পৃথিবী অনেকটা কেমন দেখতে? পার্টিকুলারলি আমরা দেখতে গেলে পৃথিবী দেখবো একটা নাশপাতির মতো দেখতে। ঠিক আছে, নাশপাতির মতো দেখতে। এই নাশপাতির মতো দেখতে পৃথিবী, এটা আমরা জানবো হচ্ছে কেন, কি করে আমরা বুঝতে পারবো জানো? কেন, কি করে জানতে পারবো? চলো আমরা একটা জিনিস দেখে নিই, ঠিক আছে? চলো, এক সেকেন্ড দাঁড়াও তোমরা। চলো, পৃথিবী যে নাশপাতির মতো দেখতে, সেটি আমরা কি করে দেখতে পারি জানো? কোরিওলিস বল বা কি? কোরিওলিস বল বা কোরিওলিস এফেক্ট ফোর্স। বিজ্ঞানী ফেরেল, ফেরেল কি বলেছে? বিজ্ঞানী ফেরেল, ফেরেল কি বলেছিল? বিজ্ঞানী ফেরেল বলেছিল যে পৃথিবীর আবর্তনের প্রভাবে ভূপৃষ্ঠের নিয়ত বায়ু প্রবাহ উত্তর গোলার্ধে দাঁড়ালে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে ঘড়ির কাঁটার মতো বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। ঠিক আছে, এই সূত্র আমরা ফেরেলের সূত্র নামেও জানি। ঠিক আছে, এই যে এর প্রভাবে আমরা বুঝতে পারি কি পৃথিবী চ্যাপ্টা বা অভিগত গোলক। এই পৃথিবীর অভিগত গোলক বা নাশপাতি, কিন্তু পৃথিবী আকৃতি সবাই আমরা কি জানি? গোল, কিন্তু গোল নয়, এটি কখনোই ঠিক নয়। ঠিক আছে, চলো আমরা পরেরটা কি আছে দেখে নিই। পৃথিবীর এই যে উত্তর দক্ষিণে চাপটা এবং পূর্ব পশ্চিমে স্ফীত, পূর্ব পশ্চিমে স্ফীত, অনেকটা নাশপাতির মতো। নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাসের পার্থক্য 43 কিমি, আমরা আগেই পড়েছি। সবচেয়ে সুন্দর গ্রহ সৌরজগতের শনি গ্রহ। পৃথিবীর গড় ব্যাসার্ধ, এটাও আমরা পড়েছি, 6371 কিলোমিটার। পৃথিবীর যে অঞ্চলে মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি, সেখানে হচ্ছে, তা হচ্ছে মেরু অঞ্চল। পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ কে গেছিল? কোনটি? আর্যভট্ট। কত সালে? আর্যভট্ট, এটা মনে রাখতে হবে, এটা পরীক্ষায় এসেছিল 1975 সালে 1 জুলাই আর্যভট্ট উৎক্ষেপণ করেছিল। চলো আমরা নেক্সট দেখে নিই। চাঁদের
আলো পৃথিবীতে আসতে সময় লাগে 1.2 সেকেন্ড। চাঁদের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 1.2 সেকেন্ড। পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন এরাটোস্থেনিস। এইটা পরীক্ষায় আসে। সূর্য বাদে পৃথিবীর নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্ট্রাই। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডবল স্টার কি ট্রিপল স্টার, 4টে স্টার দিয়ে রাখো। প্রক্সিমা সেন্ট্রাই, সূর্য বাদে পৃথিবীর নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্ট্রাই। সৌরজগতের যে উপগ্রহের সংখ্যা সর্বাধিক তা হলো কি? বৃহস্পতি। এটা আমরা দেখে রাখবো। তারপরের গুলো তো সবই পড়েছি, এইটা দেখে নি। আকাশ যেখানে ভূপৃষ্ঠের সঙ্গে মেশে তাকে আমরা দিগন্ত রেখা বলি, তাই তো? মেরু অঞ্চলে ঘড়ির সময় নিরক্ষীয় অঞ্চলের তুলনায় বেশি হবে। মেরু অঞ্চলে, আচ্ছা বলো তো, আমাদের ওজন মেরু অঞ্চলে না নিরক্ষীয় অঞ্চলে বেশি হবে? মেরু অঞ্চলে, ঠিক, মেরু অঞ্চলে বেশি হবে। সৌরজগতের গ্রহগুলির মধ্যে সবচেয়ে উষ্ণতম গ্রহ কে? শুক্র। এটাও আমরা আগে দেখলাম। চলো এবার দেখে নিই। সৌরজগতের গ্রহগুলির মধ্যে মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ সবচেয়ে বেশি কোন গ্রহে? সবচেয়ে বেশি মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ বৃহস্পতি গ্রহে। এই যে এইটা আমরা একবার দেখব। চন্দ্রযান 1, ভারতের প্রথম চন্দ্রযানের নাম হলো কি? চন্দ্রযান 1। ভারতের প্রথম চন্দ্রযানের নাম হচ্ছে চন্দ্রযান 1। চলো এখান থেকে আমরা একটা ইনফরমেশন আমরা জেনে নিই, এগুলো একটু পরীক্ষায় আসবে। চন্দ্রযান 2 কবে আর চন্দ্রযান 3 কবে লঞ্চ করা হয়েছিল? চন্দ্রযান 2 হচ্ছে 22শে জুলাই, মনে রাখবো আমরা এগুলো, 22শে জুলাই 2019। আর চন্দ্রযান 3 হলো কবে? 14 জুলাই 2023। আর চন্দ্রযান 1টা কবে? এই যে চন্দ্রযান 1টা হচ্ছে কবে? 22শে অক্টোবর 2008। এটা আমরা মনে রাখবো। তাহলে চন্দ্রযান 1 22শে অক্টোবর 2008 সাল, এবং চন্দ্রযান 2 22শে জুলাই 2019, এবং চন্দ্রযান 3 14 জুলাই 2023, তাই তো? ইসরোর ফুল ফর্ম কি? ইসরোর ফুল ফর্ম ইন্ডিয়ান রিসার্চ অর্গানাইজেশন। এর সদর দপ্তর কোথায়? বেঙ্গালুরুতে। ইসরোর সদর দপ্তর বেঙ্গালুরু। আর ইসরোর ফুল ফর্ম আমরা এটাও জেনে রাখবো। সৌরজগতের বৃহত্তম উপগ্রহ হলো টাইটান। টাইটান কার উপগ্রহ? শনি। টাইটান কার উপগ্রহ? এটা হলো শনির উপগ্রহ, শনি, তাই তো? সৌরজগতের গ্রহগুলির মধ্যে সর্বাধিক ঘনত্ব পৃথিবী আর সর্বনিম্ন শনি, এটাও মনে রাখ। ঠিক আছে, চলো নেক্সট যাওয়া যাক। এবার আমরা কিছু এমসিকিউ কোশ্চেন এই চ্যাপ্টারের ভিত্তিতে সলভ করব, যেগুলো আমরা আগে পড়লাম। চলো কি বলেছে প্রথম কোশ্চেন তোমাদের সামনে? আমার ক্লাস ভালো লাগছে তো? সেটা আগে বলো। আমার ক্লাসকে কিন্তু ভালো লাগাতে হবে এবং খাতা পেন নিয়ে বসতে হবে আমার ক্লাসে, ঠিক আছে? চলো আমরা প্রথম কোশ্চেন দেখে নিই। কি বলেছে? মঙ্গল গ্রহের ড্যাশটি চাঁদ রয়েছে। চাঁদ মানে কি এখানে আমরা জানবো? উপগ্রহ। উপগ্রহকে আমরা চাঁদ বলি। মঙ্গল গ্রহের কয়টি চাঁদ রয়েছে? প্রথম অপশন 72, 2, 54, 3। চলো সঠিক উত্তর আমরা জেনে নিই। সঠিক উত্তর দেখে নি কি হবে। সঠিক উত্তর বলো বলো বলো। সঠিক উত্তর হবে 2। মঙ্গলের 2টি উপগ্রহ, সেটা আমরা কি সবাই জানি, ফোবস ও ডাইমস। চলো নেক্সট যাওয়া যাক। নেক্সট কোশ্চেনেও গ্রহাণুবলয় কোথায় অবস্থিত? এখানে আমরা অপশন কি ছিল, কিন্তু এখানে দেওয়াই আছে। চলো দেখে নি কি কি। গ্রহাণুবলয়, এটাও পরীক্ষায় আসে। মঙ্গল ও বৃহস্পতির মধ্যে। গ্রহাণুবলয় মঙ্গল ও বৃহস্পতির মধ্যে, ঠিক আছে? এগুলো আমি সবই এর আগে ক্লিয়ার করে দিলাম। এগুলো তোমরা চাইলে স্ক্রিনশট তুলতে পারো, পরে দেখতে পারো, ঠিক আছে? এগুলো আমার সব পড়ানো। চলো পৃথিবীর আনুমানিক গড় ঘনত্ব হলো ড্যাশ কত?
3.31, 7.71, 5.51 এবং 7.91। সঠিক উত্তর 5.51। এইখানে ঘনত্বগুলো আছে, এখানে সব গ্রহের ঘনত্ব কি কি কত সেটা দেয়া আছে। আমরা বুধটা মনে রাখবো, বুধের কত 5.43 গ্রাম, ঠিক আছে। শুক্রের মনে রাখবো 5.243, ঠিক আছে। বৃহস্পতির মনে রাখবো 1.326 গ্রাম, শনির মনে রাখবো 0.687 গ্রাম পার সেমি, ঠিক আছে। আচ্ছা চলো সূর্যেরটাও আমরা পড়ে রাখবো একবার। সূর্যেরটা হচ্ছে 1.408 গ্রাম পার সেমি, ঠিক আছে। চলো নেক্সট যাওয়া যাক। কোন দিন বিষুব ঘটে? এটা আমরা সবাই জানি, 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। বিষুব মানে কি বলতো? সমান। বিষুব সমান 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। এখানে দেওয়া আছে সব ডিটেলসে, দেখো। বিষুব প্রায় 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর তারিখে পড়ে। 21শে মার্চ এটি উত্তর গোলার্ধে ভার্নাইল ইকুয়েন্স বা বসন্ত বিষুব এবং দক্ষিণ গোলার্ধে শারদীয় বিষুব নামে পরিচিত। শারদীয় বিষুব নামে পরিচিত। এবং 23শে সেপ্টেম্বর উত্তর গোলার্ধে শারদীয় বিষুব বিষুব বা দক্ষিণ গোলার্ধে ভার্নাল বিষুব বা বসন্ত বিষুব নামেও পরিচিত, ঠিক আছে। সারা বছর এবং সময় অঞ্চলের উপর নির্ভর করে এই তারিখগুলি একদিন বা তার বেশি পরিবর্তিত হতে পারে, ঠিক আছে। আচ্ছা আমরা আরেকটা জিনিস এখান থেকে আমরা মনে রাখবো। তোমাদেরকে একটা জিনিস পড়াবো আজকে, সেটা হচ্ছে ওই জিনিসটা তোমাদেরকে আজকে ক্লিয়ার রাখতে হবে। সেটা হচ্ছে অধিবর্ষ বা লিপ ইয়ার। অধিবর্ষ বা লিপ ইয়ার সেটা কি? তোমরা তোমাকে বলো তো, অধিবর্ষ বা লিপ ইয়ার এটা কে বলতে পারবে? সেটা হচ্ছে 365 দিনে আমরা সবাই জানি একটা বছর হয় 365 দিনে, ঠিক আছে। 365 দিনে এক বছর বয়স ধরলে সৌর বছরে অবশিষ্ট 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড হিসাব মেলাবার জন্য প্রতি 4 বছর অন্তর অন্তর আমরা 365কে এক বছর হিসাবে না ধরে 366 দিনে এক বছর আমরা কাউন্ট করি। এটাকে বলা হয় অধিবর্ষ, ঠিক আছে। সাধারণত ফেব্রুয়ারি মাসের এই দিন একদিন বেশি যোগ করা হয়। অধিবর্ষে ফেব্রুয়ারি মাসের দিন 28 দিনে হিসেব করা হয়। তাহলে অধিবর্ষ বলতো কোন একটা সাল অধিবর্ষ কিনা সেটা কাউন্ট করবে কি করে বলো? আমরা এটা কি করে জানবো জানো? যে সালটা থাকবে সেই সালকে যদি আমরা 400 দিয়ে ভাগ করা যায় তাহলে সেটা কাউন্ট করা যাবে। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী যেসব বছর বা 400 দিয়ে বিভাজ্য সেই সব বছরই আমরা অধিবর্ষ বা লিপ ইয়ার, ঠিক আছে। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোন গ্রহের কোনো প্রাকৃতিক উপগ্রহ নেই? কোন গ্রহের কোনো প্রাকৃতিক উপগ্রহ নেই? কোন গ্রহের? শুক্র আর বুধ। এখানে আছে শুক্র, এখানে অপশানে শুধু আছে কি? এখানে অপশানে আছে শুক্র ও বুধও হবে। বুধেরও কোনো প্রাকৃতিক গ্রহ নেই। এখানে সবচেয়ে প্রাকৃতিক উপগ্রহের সংখ্যা কোন গ্রহের বেশি? বৃহস্পতি। কটা? বৃহস্পতির হচ্ছে 79 এবং শনির 82। এটা সবচেয়ে বেশি হবে। এটা ভুল দেওয়া আছে এখানে, সবচেয়ে বেশি, ঠিক আছে, শনির 82টা। চলো, চাঁদের কোন পর্বে চাঁদ অদৃশ্য থাকে? অদৃশ্য মানেই আমরা জানি অমাবস্যা, পুরোটা ঢেকে যায় অন্ধকার। আর পূর্ণিমার চাঁদ কেমন? যেন ঝলসানো রুটি, মানে একদম গোল সাদা ফটফটে পূর্ণিমার চাঁদ হয়, তাই তো। তাহলে কোন পর্বে চাঁদ অদৃশ্য থাকে? এটা অমাবস্যা, আমরা সবাই জানি। পূর্ণিমা এবং অমাবস্যা সম্বন্ধে আমাদেরকে বেসিকটা ক্লিয়ার করতে হবে। পূর্ণিমা হলো যখন আমরা চাঁদের সমস্ত আলোকিত অংশ দেখতে পাই। পূর্ণিমার সময় ঘটে যখন চাঁদ, যাকে বিরোধিতা বলা হয়, সূর্য থেকে পৃথিবী পৃষ্ঠে থাকে। এটি পূর্ণিমার সাথে একটি চন্দ্রগ্রহণ ঘটতে পারে, ঠিক আছে। আর অমাবস্যা কখন? একটি নতুন চাঁদ হলো যখন আপনি চাঁদ দেখতে পান না, তাই আমরা অপ্রকাশিত চাঁদের অর্ধেকের দিকে তাকিয়ে আছি। চাঁদের নতুন পর্বটি ঘটে কারণ এটি সরাসরি চাঁদ ও সূর্যের মধ্যে থাকে। চাঁদ ও সূর্যের মধ্যে পৃথিবী অবস্থান করে। শুধুমাত্র একটি চাঁদের নতুন চাঁদের সাথে এই
একটি সূর্যগ্রহণ ঘটতে পারে। অমাবস্যাতে সূর্যগ্রহণ হয়, আর পূর্ণিমার সাথে আমরা চন্দ্রগ্রহণ দেখি। এটা মনে রাখতে হবে, পূর্ণিমাতেই চন্দ্রগ্রহণ হয় আর সূর্যগ্রহণ অমাবস্যাতে হয়। এইটা আমাদেরকে কি করতে হবে, মনে রাখতে হবে। আর একটা আছে কি, গিব্বাস চাঁদ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। একটি গিব্বাস চাঁদ ঘটে যখন চাঁদের আলোকিত অংশের অর্ধেকেরও বেশি দেখা যায় এবং আকার দিন দিন আকারে বৃদ্ধি পায়। ওয়াক্সিং গিব্বাস প্রক্রিয়াটি প্রথম ত্রৈমাসিক এবং পূর্ণিমার পর্যায়গুলির মধ্যে ঘটে। গিব্বাস চাঁদ। ওকে, চলো নেক্সট যাওয়া যাক। সূর্যের সবচেয়ে বাইরের স্তরটিকে আমরা কি বলি? সবাই জানি এটা করোনা। সূর্যের সবচেয়ে বাইরের স্তরটিকে আমরা বলি করোনা। এইখানে আছে ফটোস্ফিয়ার, কেমোস্ফিয়ার, গ্যানিউল, তাই তো? আচ্ছা বলো তো, শান্তমণ্ডল কাকে বলা হয়? শান্তমণ্ডল কোনকে? শান্তমণ্ডল স্ট্র্যাটোস্ফিয়ার। আর সূর্যের অতিবেগুনি রশ্মি কোন কোন স্তরে এসে আবার ফিরে যায়? সূর্যের অতিবেগুনি রশ্মি, সূর্যের অতিবেগুনি রশ্মি ফিরে যায় কোন স্তরে? মেসোস্ফিয়ার। ওকে, চলো। করোনা হলো সূর্যের সবচেয়ে বাইরের স্তর। করোনা সম্পর্কে এখানে ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে? এখানে একটা গ্র্যানিউল সম্পর্কে দেওয়া আছে, আমরা এটা দেখে নিই একবার। সূর্যের ফটোস্ফিয়ারের উপর গ্র্যানিউল সূর্যের পরিচলন অঞ্চল প্লাজমার পরিচলন স্রোতের কারণে হয়, ঠিক আছে? চলো নেক্সট যাওয়া যাক। কোন গ্রহকে আমরা শীতকালীন গ্রহ বলি? এটা আমরা আগেই পড়লাম। খুব শীতকালীন গ্রহ হচ্ছে বৃহস্পতি, আর উষ্ণ গ্রহ কে? শুক্র, ঠিক আছে? উষ্ণ গ্রহ শুক্র, আর শীতকালীন গ্রহ মানে ঠান্ডা গ্রহ বৃহস্পতি। এটাও আমরা পড়েছি মঙ্গল সম্পর্কে, এবং এই হাইড্রোজেন এবং হিলিয়ামের পরিমাণ আমি আগেই বলে দিয়েছি, ঠিক আছে? নেক্সট যাওয়া যাক। সৌরজগৎ কে আবিষ্কার করেন? এটাও আমরা আগে পড়লাম। কে? কোপার্নিকাস। কোপার্নিকাস। এখানে কোপার্নিকাস সম্পর্কে বলা আছে, ঠিক আছে? চলো নেক্সট যাওয়া যাক। কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই? সেটাও আমরা আগে পড়লাম। বুধ এবং শুক্র। বুধ এবং শুক্র। এখানে কোন গ্রহের কয়টি প্রাকৃতিক উপগ্রহের সংখ্যা সেটা দেওয়া আছে। বৃহস্পতির 95, শনির হচ্ছে 146, ইউরেনাসের 27, নেপচুনের 14, মঙ্গলের 2টো কি ডাইমোস এবং ফোবস, পৃথিবীর একটা চাঁদ, শুক্র এবং বুধ 0 0। এদের নাই, এদের কোনো কিছুই উপগ্রহ নাই। এটাই আমরা বললাম এখন। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হিপোক্যাম্প কোন গ্রহের চাঁদ? হিপোক্যাম্প, এটা আমরা মনে রাখবো। হিপো ক্যাম্প নাম বললেই আমরা কার নাম মনে রাখবো? সেটা হচ্ছে নেপচুন। হিপোক্যাম্প কোন গ্রহের চাঁদ? সেটা হচ্ছে নেপচুন, ঠিক আছে? এখানে আর কিছু ডিটেলস নেই সেরকম। হ্যালির ধূমকেতু প্রায় কত বছর অন্তর অন্তর দেখা যায়? এটাও আমরা সবাই জানি কম বেশি। 76 বছর অন্তর অন্তর হ্যালির ধূমকেতু আমরা দেখা যায়। হ্যালির ধূমকেতুর ব্যাসার্ধটা আমাদেরকে মনে রাখতে হবে, এই যে এইটা হ্যালির ধূমকেতুর ব্যাসার্ধ 5.5 কিমি। হ্যালির ধূমকেতু আবিষ্কৃত কবে হয়েছিল? 1758 সালে আবিষ্কৃত হয়েছিল হ্যালির ধূমকেতু, ঠিক আছে? এটা আমাদেরকে মনে রাখতে হবে। চলো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই তোমাদের জন্য আমি রাখলাম। চলো, তোমাদের কেমন লাগলো ক্লাসটা এটা আমাকে জানাবে কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার এগুলো করবে। রেগুলার আমার ক্লাস জয়েন করবে এবং দেখবে, খাতা পেন নিয়ে বসবে। বেসিক ক্লিয়ার করা মাস্ট, মানে দরকার। বেসিক ক্লিয়ার না করলে তোমরা এমসিকিউ সলভ করতে পারবে না। তোমরা বেশি বেশি করে টেক্সট বুকের ক্লাস দেখো এবং টেক্সট বুক পড়ো, জয়েন করো, ঠিক আছে? ওকে, চলো আজকের মতো ক্লাস এখানে সমাপ্তি। নমস্কার।